শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকুনি সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তাহার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত, কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারই শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়া, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরে বাহিরে এইরূপ লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে। সেদিনকার বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিতে রাত কাটাইয়া পরদিন ভোর 6টায় ট্রেনে কলিকাতা যাত্রা করিল। শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা প্রকার উপাচারে 5 টাকার পূজা দিয়া মানত করিল, হে মা কালী, মাগিকে ওলা উঠায় টেনে নাও মা, আমি জোড়া পাঁঠার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে, দোহাই মা। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আধশের দই এবং আধশের অমৃতি খাইল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল। মা কালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদ বমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরেজ আসিল, ফলে কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আরপার কোন্নগর, সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁদদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি, মাঝে মাঝে আশাওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তাল গাছ সোজা হইয়া দাঁড়াইয়া আছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদত্তী হইয়া বাস করিতে লাগিল। যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি। মানুষ মরিলে ভূত হয়, ইহা সকলেই শুনিয়াছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ নরক পুনর্জন্ম খাপ খায় কি রূপে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নাই। তাহারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যাহারা আস্তিক, তাহাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয়।
রায় বাহির হইলে কতকগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারেন না। যাহারা সিন্স দেখিয়াছেন তাহারা জানেন বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে, আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধে, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেহ কেহ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেহ বা 10-20 বৎসর পরে, কেহ বা 2-3 শতাব্দী পরে। ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার একটা সুবিধা আছে। কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন, তাহাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। 2-3 মাস কাটিয়া গিয়াছে, শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, মৃত্যুর একটা আন্তরিক টান ছিল, শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে। একবার ভাবিল, দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হইল, লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই। না, এখানেই একটা পছন্দ মতো উপদেবী জোগাড় দেখিতে হইল। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে। সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে। শিবুর বেলগাছে নূতন পাতা গজাইয়াছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকিমিকি করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল। একটা কালো গুবরে পোকা ভর্র করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসিয়া আছে। কাক গলায় সুরসুরি দিতেছে। কাকিনী চোখ মুদিয়া গদগদ স্বরে মাঝে মাঝে ক করিতেছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলিয়া টিটকিরি কাটিয়া উঠিল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাঁধিতেছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি 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 করিয়া উঠিল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নাই, কিন্তু মরিলেও স্বভাব যাইবে কোথা। শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হইয়া ধড়াক ধড়াক করিতে লাগিল। মনে পড়িল ভূষণ্ডির মাঠে প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শ্যাওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলায় পালো হাতে মাছ ধরিতে দেখিয়াছে। তার আপাদমস্তক ঘোরটোপ দিয়া ঢাকা। একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় জিভ কাটিয়াছিল। পেতনির বয়স হইয়াছে, কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই। তাহার সঙ্গে ঠাট্টা চলিতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল। সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা লম্বা পা ফেলিয়া হাতের হাঁড়ি হইতে গোবর গোলা জল ছড়াইয়া চলিয়া যায়।
তাহার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতা করিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সব থেকে হরণ করিয়াছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে। শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে। ডাকিনী তখন একটা খেজুর গাছের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল। পরনে সাদা থান। শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফিক করিয়া হাসিয়াই সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নিত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল, আহা শ্রী রাধিকে চন্দ্রাবলি, কারে রেখে কারে ফেলি। সহসা প্রান্তর প্রকম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠে শব্দ উঠিল, চারা রা 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 রা, अरे भजुआ के बहनिया भगलू के बिटिया केकरा से सादिया हो, केकरा से हो। শিবু চমকিয়া উঠিয়া ডাকিল, তালগাছে কে রে? উত্তর আসিল, কারিয়া পীরেত বা। কেলে ভূত, নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে কাকলাসের মতো একটা জীবাত্মা সরাত করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল, গোড় লাগি ধরমদেবজি। জিতা রহো বেটা, একটু তামাক খাওয়াতে পারিস? ছিলেম বা, তামাকি নেই তা ছিলেম, জোগাড় কর না। প্রেত ঊর্ধ্বে উঠিল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার হইতে তামাক, টিকা, কলিকা আনিয়া আগ সুলগাইয়া শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরের যে ইতিহাসটা বলিল তার সারমর্ম এই। তাহার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তাহার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল। তাহার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি। বনিবনা কখনোই হইত না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে ভীষণ ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে। সে আজ 30 বৎসরের কথা। কিছুদিন পরে সংবাদ আসিল যে মুংরি বসন্ত রোগে মরিয়াছে। স্বামী আর দেশে ফিরিল না, বিবাহও করিল না। নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন পূর্বে একটি লোহার কড়ি হাফিজ অর্থাৎ কপি কলে উত্তোলন করিবার সময় তাহার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে। সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত হইয়া প্রেত রূপে এই তালগাছে বিরাজ করিতেছে। শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পীরেতকে দেবার উপক্রম করিতেছিল। এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাঁসরের মতো আওয়াজ আসিল, ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তাহা হইতে খান কতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল। স্থূল খর্ব দেহ, থেলো হুঁকোর খোলের উপর একজোড়া পাকা গোঁফ গজাইলে যেই রকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেজরাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন, ব্রাহ্মণ, দণ্ডবদ্ধ হই। কিছু সম্পত্তি ছিল, এইখানেই পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, 200-500। সব বন্ধকি তমসুক দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষার
একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করি পড়বে। থু থু। শিবু মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কি সে? হ্যাঁ, আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? হ্যাঁ হ্যাঁ, আমি বলে গিয়ে ৩.৫ এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে ৩ বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ, কালো হাতি শিখতে চাও তো আমার সাগরে দাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবু মরা হাতি লাখ টাকা। মহাশয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করিতে পারি কি? বিলক্ষণ। আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিছড়ে, হালসা কিনে এই পাঁজার মধ্যে। সাহেব পেশা দারোগাগিরি, এলাকা রিছড়ে, ইস্তক ভদ্রেশ্বর। জর্জ টি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, ভারী ভালোবাসত আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মহাশয়ের পরিবার আদি কি? যক্ষ দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, সব সুখ কি আর কপালে হয় রে দাদা? ঘর সংসার তো সবই ছিল, কিন্তু গিন্নিটি ছিল খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি, নিজামত, আদালত যার হাতের মুঠোয়। আমারই পিঠে দিলে কিনা এক ঘাত চেলা কাঠ কষিয়ে। তারপরেই পালালো বাপের বাড়ি। ৩২৪ ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেফতারি পরোয়ানাটা ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। ৪৭ সনের মড়কে মাগি ফৌত হলো। সংসার ধর্মে আর মন বসল না। জর্জ টি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরমাই ফুরলে এই হেথা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন অবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে? সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই। গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল, কারিয়া পীরেতেরও পরিচয় দিল। যক্ষ বলিলেন, সব সাঙাতেরই একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গাওনা বাজনা করি এসো। পাখোয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই ঠেকা দিই।
হুম, ঢন ঢন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এনে এই মধ্যিখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে। চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল, শোনো। ধা ধা ধিনতা কত্তা গে, গিন্নি ঘা দেন কত্তা কি। ধরে তাড়া করে খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে, টোটে টিপে ঝুঁটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধাক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না। নগণ্য নির্ধন কর্তা গাধা, ধায়ের উপর সম ধিনতা তেরে কেটে গদি ঘেনে দা। এই ধাপ ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে খোট্টা ভূত আর এক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করিতে রাজি হইয়াছে, কিন্তু এখনো সে কথা বলে নাই, ঘোমটাও খোলে নাই, তবে ইশারায় সম্মতি জানাইয়াছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ। সূর্যাস্ত হইবা মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল, গাবের আটা দিয়া পৈতা মাজিল, ফণি মনসার বুরুষ দিয়া চুল আঁচড়াইল, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধিল, ঝোপে ঝোপে বন জঙ্গল ঘুরিয়া এক রাশ ঘেঁটু ফুল বইচি, কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐক্যতান আরম্ভ হইতেই সে ক্ষীরিবামনির ভিটায় যাত্রা করিল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিতে উৎসুক চিত্তে বলিল, এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরাইল। শিবু চমকিত হইয়া সভয়ে বলিল, হ্যাঁ তুমি নেত্য? নৃত্যকালী বলিল, হ্যাঁ রে মিনসে, মনে করেছিস মোরে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? এলে কি করে? ওলা উঠায় নাকি? ওলা উঠা 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। পোড় খেলে সোনার জলুস বাড়ে। হাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়িল। বাহিরে ও কিসের গোলযোগ? যেন এক পাল শকুনি গিধিনী ছুটোপুটি হড়ুহুড়ি কাড়াকাড়ি ছেঁড়াছেঁড়ি করিতেছে। সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাঁকচুন্নি উঠানের বেড়ার আগর ঠেলিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল। আমার স্বামী তোকে কেন দেব না? মর বুড়ি, ও যে তোর নাতির বয়সী। আহা, আমার কোনে বউ গা। দূর মেছো পত্নী, আমি যে ওর 2 জন্মের আগে কাটবো। দূর গোবরচন্নী, আমি যে ওর 3 জন্মের আগে কাটবো। মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগি মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করিয়া মন্ত্র পড়িয়া আগর বন্ধ করিয়া বলিল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটাকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হইল। একা নৃত্যকালীতে রক্ষা নাই, তাহার উপর পূর্বতন 2 জন্মের আরও 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতা জড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল। নৃত্যকালী রাগে ফুলিতে লাগিল। এমন সময় নেপথ্যে চক্ষের গলা শোনা গেল, ধনী শুনেছ কি বা আনে মনে? ভাবছ বুঝি শ্যামের বাসি ডাকছে তোমায় বাঁশ বনে? ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শ্যাল কুকুর ছুঁচো প্যাঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন, ভায়া এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পীরে থাকিল, এ বরম পিচাস, আরে দরওয়াজা তো খোল।
শিবুর সাড়া নেই। প্রচণ্ড ধাক্কা পড়িল, কিন্তু মন্ত্রবৎ আগর খুলিল না, বেড়াও ভাঙিল না। তখন কারিয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়িল, মারে जो जुआन हैया और भी थोड़ा हैया, पर्वत तोड़ी हैया, चले इंजिन हैया, फटे बैलट हैया, खबरदार हाफिज। মরমর করিয়া ঘরের চাল, দেয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখিয়া যক্ষ বলিল, এ কি গিন্নি, এখানে ব্রহ্মদত্তিটার সঙ্গে? ছি ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকিনী ঘোমটা টানিয়া কাঠ হইয়া বসিয়া রহিল। কারিয়া পীরেত বলিল, আরে মুংরি, তোহর শরম নেহি বা? তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায়। শিবুর ৩ জন্মের ৩ স্ত্রী এবং নৃত্যকালীর ৩ জন্মের ৩ স্বামী। এই ডবল ত্রাহস্পর্শের যোগে ভূষণ্ডির মাঠে এক যুগপৎ জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হইল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল। স্পুকস, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোঁফ কামানো বিলিতি ভূত বাঁশি বাজাইয়া নাচিতে লাগিল। জিন, জান, আফরিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করিল। চ্যাং, চিং, ফ্যাচাং ইত্যাদি মুকুন্দে চীনে ভূত ডিগবাজি খাইতে লাগিল। রাম রাম রাম। জয় হাড়িঝি চণ্ডী, আজ্ঞা করো মা। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড়বান্দা, ন্যায্যগণ্ডা ছাড়িবে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব, এসব তাহারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারু বাণুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন, যাহাতে এই ভূতের সংসারটি ছাড়খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বহির্গত বিৎকুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় গিয়ে পিণ্ড দেওয়ার চেষ্টা করে দেখুন, যাহাতে বেচারারা অতঃপর শান্তিতে থাকিতে পারে।